গিন্নি, ও গিন্নি, খেতে দাও তো। তাড়াতাড়ি খেয়ে আবার জমিতে যেতে হবে। হ্যাঁ গো, দিচ্ছি। তুমি বসো, আমি তোমার জন্য খাবার আনছি। হ্যাঁ গো, জমির কি অবস্থা? এবার কি চাষ করবে? আগের বার তো মূলা চাষ করেছিলে, তোমার সেই মূলাগুলো কেউ কিনলো না। সেইবার সবাই মূলা চাষ করেছিল, ভাবলাম আমিও করি, যদি লাভ হয়, কিন্তু কোনো লাভই তো হলো না। এবার তাহলে আমার কথা শোনো। এবার সবাই জমিতে যে ফসল চাষ করবে, তুমি সেই ফসল চাষ করবে না, তুমি অন্য ফসল চাষ করবে। তাহলে দেখবে তোমার সেই ফসল সবাই কিনবে, এতে লাভও হবে। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে তাই করব, দেখি কি হয়। আচ্ছা, এবার খেয়ে জমিতে চলে যাও। এরপর সজল খাবার খেয়ে নিল আর খাবার খেয়ে জমিতে চলে গেল। আর জমিতে গিয়ে দেখলো তার পাশের জমিতে সবাই কাজ করছে। হ্যাঁ গো রমেশ দাদা, এবার জমিতে তোমরা কি চাষ করবে? এবার দেখছি অনেক পরিশ্রম করছো। হ্যাঁ দাদা, আমি এবার জমিতে ভুট্টার চাষ করব। এটাতে ভালো ফলন হবে। আর এই ভুট্টার চাষ সবাই করবে, তাই ভাবছি আমিও করব। ও, তাহলে তাই করো। তা তুমি কি চাষ করবে দাদা? এখনো ঠিক করিনি, কি যে চাষ করব বুঝতেই পারছি না। আমাদের সাথে ভুট্টাই চাষ করো, দেখবে ভালো ফলন হবে। এ কথা শুনে সজল তার জমিতে নামলো আর কাজ করতে লাগলো। এরপর বিকেল বেলা বাড়িতে গেল আর স্ত্রীকে ডাকতে লাগলো। হ্যাঁ গো গিন্নি, কোথায় গেলে? গিন্নি। হ্যাঁ গো, বলো। আমি রান্না করছিলাম। কি হয়েছে, এভাবে ডাকছো কেন? তোমার কাজ শেষ হলো? হ্যাঁ গো, কাজ শেষ হয়েছে, কিন্তু এবার তো জমিতে বীজ বুনতে হবে। কি করব বলো তো? আচ্ছা, এবার সবাই জমিতে কি চাষ করবে, শুনেছো কিছু? হ্যাঁ গো, শুনেছি এবার নাকি সবাই ভুট্টার চাষ করবে। ও, তাহলে তুমি বেগুনের চাষ করো। কাল বাজার থেকে বেগুনের চারাগুলো নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কাল সকালেই চারাগুলো নিয়ে আসবো। এরপর রাতে সজলের বউ সজলকে খেতে দিল। তারা খাবার খেয়ে রাতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা। হ্যাঁ গো, আমি বাজারে গেলাম। ঠিক আছে। এই বলে সজল বাজারের দিকে যেতে লাগলো। আর হাঁটতে হাঁটতে সজল একটি বুড়িকে দেখতে পেল। বুড়ির হাতে একটি ব্যাগও ছিল। আরে বুড়িমা, তুমি কোথায় যাচ্ছ? এই তো বাবা, একটু সামনেই যাচ্ছি। সামনে কোথায় বুড়িমা? আমাকে বলুন, আমি আপনাকে দিয়ে আসবো। আরে বাবা, আমি একটু বাজারে যাব। বাজার তো সামনে, কিন্তু আপনি তো উল্টো দিকে যাচ্ছেন বুড়িমা। আপনি বাজারে গিয়ে কি করবেন? বাবা রে, আমার এই ব্যাগে বেগুনের চারা আছে, আর এই চারাগুলোই বাজারে বিক্রি করতে হবে, তাই যাচ্ছিলাম। কিন্তু এখন তো পথ ভুলে গিয়েছি, আমায় একটু বাজারে নিয়ে আসবে? আপনাকে আর বাজারে যেতে হবে না বুড়িমা, আপনার এই চারাগুলো আমাকে দিন, আমি এগুলো কিনে নিব। আচ্ছা বাবা, ঠিক আছে, এই নাও। এরপর সেই বুড়ি তার ব্যাগ থেকে বেগুনের চারাগুলো সজলকে দিয়ে দিল। আর সজল বুড়িকে টাকা দিয়ে দিল। এই নিন বুড়িমা, এই টাকাগুলো নিয়ে নিন আপনি, আর এখন বাসায় চলে যান। ঠিক আছে বাবা, তুমি আমাকে কষ্টের হাত থেকে
বাঁচালে বেঁচে থাকো বাবা। এই কথা বলে সেই বুড়ি সেখান থেকে চলে গেল। আর সজলও বাড়ির দিকে যেতে লাগলো। কিছুক্ষণ পর সজল বাড়িতে পৌঁছে গেল। কি গো, এত তাড়াতাড়ি চলে এলে যে? বেগুনের চারা কি পাওনি? হ্যাঁ গো, পেয়েছি, এই দেখো। এরপর সজল চারাগুলো নিয়ে ঘরে চলে গেল আর খাবার খেতে লাগলো। হ্যাঁ গো, তুমি বিকেল বেলা এই চারাগুলো রোপণ করে দিও। ঠিক আছে গিন্নি। খাওয়া দাওয়া শেষ হলো আর বিকেল বেলা সজল সে চারাগুলো নিয়ে জমিতে গেল। আর রোপণ করতে লাগলো। আরে কি ব্যাপার দাদা, সবাই ভুট্টা চাষ করছে আর তুমি কিনা বেগুনের চারা রোপণ করছো? হ্যাঁ গো দাদা, আমি বেগুনের চারাই রোপণ করেছি, দেখি ফলাফল কেমন হয়। তোমার যা ভালো মনে হয় তাই করো। এরপর সারাদিন সজল চারাগুলো রোপণ করে দিল। এরপর পানি দিয়ে সেখান থেকে চলে গেল। এভাবে কেটে গেল বেশ কয়েকদিন। আর একদিন সজল তার জমিতে এলো। আরে এ কি, এসব আমি কি দেখছি? বেগুন তলায় দেখছি লাউয়ের গাছ হয়েছে, সাথে বেগুনের গাছগুলোও বেশ ভালো হয়েছে। যাই, এ কথা গিন্নিকে গিয়ে বলি আমি। এরপর সজল বাড়িতে এসে তার বউকে সব কথা বলল। এটা তো খুবই ভালো কথা, তুমি এক কাজ করো, সেখানে জাংলা দিয়ে দাও, তাহলে সেই লাউয়ের গাছগুলো জাংলায় উঠবে আর লাউ ভালোভাবে ধরবে। ঠিক আছে গিন্নি। বউয়ের কথা মতো সজল সেইখানে জাংলা দিয়ে দিল আর সবগুলো গাছে পানি ঢেলে দিল। এভাবে কেটে গেল বেশ কয়েকদিন। বাহ বাবা বাহ, আমার জমিতে দেখছি লাউ আর বেগুন দুটোই ভালো হয়েছে। কি তাজা তাজা সবজিগুলো। এরপর সজল বেগুনের সাথে লাউগুলো উঠিয়ে নিল আর সেগুলো বাজারে নিয়ে গেল। আর কিছুদিনের মধ্যে সেই সবগুলো সবজি বিক্রি হয়ে গেল। আর এসব দেখে রমেশ সজলের কাছে এলো। কি ব্যাপার দাদা, তুমি তো এবার দেখিয়ে দিলে, সবার থেকে তোমার ব্যবসা ভালো হলো। সব ভগবানের আশীর্বাদ। আমার কাজ শেষ, এবার আমি বাড়িতে যাই। হ্যাঁ দাদা, যাও যাও। আর আমি সকাল থেকেই বসে আছি, কেউ ভুট্টা নিতেই এলো না। এবার ভুট্টার অনেক দাম, সবাই চাষ করেছে তো। তুমি ঠিক কাজ করেছো, ভুট্টা চাষ করনি। এসব শুনে সজল বাড়িতে চলে এলো আর বউকে সব কথা খুলে বলল। এসব শুনে সজলের বউও অনেক খুশি হলো। দেখলে তো, আমার বুদ্ধি কাজে লেগে গেল, এবার আর আমাদের কোনো অভাব থাকবে না। কৃষ্ণনগর নামে একটি গ্রামে বাস করত রমেশ ও তার স্ত্রী। তাদের দুটি সন্তান ছিল। রমেশ শহরে কাজ করত, তাই সকাল হলে সে শহরে যেত আর রাতে বাড়িতে ফিরত। সেই গ্রামে ছিল একটা তেঁতুল গাছ, সেখানে থাকতো একটি ডাইনি। হে হে হে, আজ কতদিন থেকে বাচ্চা খাওয়া হয় না। বাচ্চার মাংস খেতে অনেক ভালো লাগে। হে হে হে, আজ বরং গ্রামে যাব আর সেখানে থাকা কিছু বাচ্চাকে তুলে নিয়ে আসবো। এই বলে সেই ডাইনি গ্রামের দিকে যেতে থাকে। তখন প্রায় অনেক রাত।
যার কারণে কোনো বাচ্চাকেই সে বাইরে দেখতে পায় না। তখন ডাইনি বলে, এ কি, এখন তো কোনো বাচ্চাকেই দেখতে পাচ্ছি না। মনে হয় এই রাতে কোনো বাচ্চাকে আমি ধরতেও পারবো না আর খেতেও পারবো না। আমি বরং আজ চলেই যাই। গিন্নি, আমি শহরে গেলাম, তুমি বাচ্চাদের দেখে রেখো, বাহিরে যেতে দিও না। আচ্ছা, ঠিক আছে। কিরে বল্টু, বল্টু, বাড়িতে আছিস? কি রে, এভাবে ডাকছিস কেন? চল খেলতে যাই, বাহিরে সবাই তোর জন্য অপেক্ষা করছে, আমরা সবাই খেলতে যাব। মা, ও মা, আমি বাইরে গেলাম। এরপর বল্টু ও তার বন্ধুরা মিলে বাইরে খেলতে গেল। তারা সবাই একটি মাঠে ফুটবল খেলছিল। তখনই সে বল একটি ঝোপের আড়ালে গিয়ে পড়ে। তোরা এখানে দাঁড়া, আমি বলটা গিয়ে নিয়ে আসছি। আরে, এখানে কে কান্না করছে? আরে কে তুমি? এখানে বসে আছো কেন? আমার যে কোনো খেলার সাথী নেই, তাই এখানে একা একা বসে কান্না করছি। কে বলেছে তোমার কোনো খেলার সাথী নেই? চলো, তুমি আমাদের সাথে খেলবে। সত্যি বলছো? আমি তোমাদের সাথে খেলতে পারবো? চলো তাহলে। তারপর শিলু সে বাচ্চাটিকে নিয়ে আসে আর সবাই খেলতে থাকে। খেলা শেষ করতে করতে তাদের বিকেল হয়ে যায়। তখনই সে বাচ্চাটি বলে, আমার বাসা তো একটু দূরে, তুমি কি আমাকে একটু সামনে এগিয়ে দিয়ে আসবে? ঠিক আছে, চলো তাহলে। এরপর শিলু সে বাচ্চা ছেলেটিকে নিয়ে যেতে লাগলো। কিছু দূর যেতেই সে বাচ্চাটি এক ডাইনিতে পরিণত হলো আর জোরে জোরে হাসতে লাগলো। হে 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 হে, এবার তোকে খাবো। কে 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 তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে? হে হে হে, আমি যে এক ডাইনি। তোকে যে এবার আমি খেয়ে নেব। না 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 না, আমি যাবো না। মা, 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 বাঁচাও আমাকে, বাঁচাও। কিন্তু সেই ডাইনিটা শিলুকে নিয়ে চলে যায় আর শিলুকে খেয়ে ফেলে। আর শিলুর মা বাবা শিলুকে নিয়ে অনেক চিন্তা করতে থাকে। কি রে বাবা বল্টু, শিলুকে নাকি কোথাও পাওয়া যাচ্ছে না? আমিও তো তাই শুনলাম মা, কিন্তু শিলু তো সেদিন আমার সাথে ছিল, কিন্তু কোথায় যে তারপর গেল কিছুই তো দেখলাম না, আর আমরা পরে চলে এসেছিলাম। আজকে থেকে তুই আর বাহিরে যাবি না, ঠিক আছে বাবা? এসব তুমি কি বলছো মা? আমি বাহিরে কেন যাব না? বাহিরে না গেলে খেলবো কি করে? কোনো খেলাধুলা করতে হবে না, বুঝলি? মনে হয় কোনো চোর এই গ্রামে এসেছে আর বাচ্চাদের চুরি করে নিয়ে যাচ্ছে। এসব তুমি কি বলছো মা? এই গ্রামে আবার চোর কোথা থেকে আসবে? তোকে এত কিছু বুঝতে হবে না। এভাবে অনেক দিন চলে যায় আর বল্টু বলতে থাকে, না, এভাবে সারাদিন বসে থাকতে আমার একদম ভালো লাগে না। আমি আজকে যে করেই হোক বাইরে যাবই যাব। বল্টু তার মাকে না বলে বাহিরে চলে যায় আর যেতে যেতে সে ওই তেঁতুল গাছটার কাছে যায় আর বলে, আমি বরং এখানে কিছুক্ষণ বসে থাকি। হে হে হে,
আজ যে কপালটাই খুলে গেল। আজ একটা বাচ্চাকে যে আমার আস্তানাতেই পেলাম, সেই মজা হবে। এই এই কে কে তুমি? তুমি দেখতে এমন কেন? কারণ আমি যে এক ডাইনি। হে হে হে, আমি বাচ্চা খেকো ডাইনি। এবার তোকে খেয়ে ফেলবো, আর আমার অনেক শান্তি লাগবে। বাচ্চাকে কো ডাইনি মানে? তাহলে তাহলে তুমি কি আমাদের গ্রামের সব বাচ্চাদের খেয়েছো? হ্যাঁ, আমি সব বাচ্চাদের খেয়েছি, এবার তোকে খাবো। মা তাহলে ঠিকই বলেছিল। না না, আমাকে খেও না। আমি তোমার কি ক্ষতি করেছি? তুমি আমাকে কেন খাবে বলো? না না, তোর কোনো কথাই আমার শোনা যাবে না। এবার যে তোর পালা। অন্যদিকে বল্টুর মা বল্টুকে কোথাও না পেয়ে সারা গ্রাম খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না, আর বলে, হায় হায় ভগবান, এ কি সর্বনাশ হয়ে গেল! আমার ছেলেকে যে কোথাও খুঁজে পাচ্ছি না। কি করব এবার আমি? হে হে হে, এবার অনেক শান্তি লাগছে আমার। হে 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 হে। এই বলে সে ডাইনি তেঁতুল গাছে উঠে পড়ে, আর রাত হয়ে যায়। তখন রমেশ বাড়িতে চলে আসে, আর রমেশের বউ রমেশকে সব কথা খুলে বলে। তখন রমেশ এক তান্ত্রিককে নিয়ে সে তেঁতুল গাছে যায়, আর তান্ত্রিক সেখানে মন্ত্র পড়তে থাকে, আর ডাইনি সেখানে চলে আসে। তোর এত বড় সাহস, তুই আমাকে এখানে নিয়ে এলি, এবার আমি তোকেও খাবো। তার আগে বল, তুই গ্রামের সব বাচ্চাদের কেন ধরেছিস? আমার আমার যে বাচ্চাদের খেতে খুব ভালো লাগে, আমি গ্রামের সব বাচ্চাদের খেয়ে ফেলেছি। হে 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 হে। তাহলে তুই আমার ছেলেকেও খেয়ে ফেলেছিস? হ্যাঁ, খেয়ে ফেলেছি। হে 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 হে। একথা শুনে সে তান্ত্রিক মন্ত্র পড়ে ডাইনিকে একটি বোতলে বন্দি করে ফেলে, আর এরপর থেকে গ্রামের সব বাচ্চা সুরক্ষিত থাকে। ডাইনি আর বাচ্চা খেতে পারে না। মা, ও মা, কোথায় তুমি? তাড়াতাড়ি এদিকে এসো। কি হলো রে, এভাবে ডাকছিস কেন? কি বলবি বল? আমার রায়নাটা কোথায় রেখেছো শুনি? কোথাও যে খুঁজে পাচ্ছি না। কোথায় রেখেছো বলো তো? তোর আয়না আমি কোথায় রাখবো? হ্যাঁ, তুই ভালো করে খুঁজে দেখ। আমি কোথাও রাখিনি। কাজের সময় আমাকে একদম বিরক্ত করবি না। এ কথা বলে রূপসীর মা সেখান থেকে চলে গেল, আর রূপসী আয়না খুঁজতে লাগলো, আর আয়নাটি বিছানার এক কোণে পড়েছিল। ওহ, তুই এখানে পড়ে আছিস, আর আমি তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। তুই আমার সাথে না থাকলে তো আমার একদম ভালো লাগে না। দেখি তো আমার মুখটা। বাহ, কি সুন্দর দেখতে আমি! আমার মতো এত সুন্দরী বুঝি আর কেউ নেই। আর এই আয়নাতে মুখখানা না দেখলে যে আমার ভালোই লাগে না। সারাদিন তো আমাকে মুখ দেখতেই হবে। রূপসী আয়নায় নিজের চেহারা দেখছে আর কথা বলছে। তখনই সেখানে রূপসীর মা চলে আসে। আমি যখনই ঘরে আসি তখনই দেখি আয়নাতে তোর এই মুখখানা দেখছিস। এত দেখে কি হবে বলতো? তুই তো আমার সাথে একটু কাজও করতে পারিস। না মা, আমার কাজ করতে একদম ভালো লাগে না। আমার তো শুধু আয়নাতে মুখ দেখতে ইচ্ছে করে। সারাদিন আয়না নিয়ে পড়ে থাকির জন্য তো তোকে সবাই আয়না সুন্দরী বলে। এত আয়না দেখতে হবে না। চল আমার সাথে চল, কাজ করবি। এ কথা বলে রূপসীর মা রূপসীকে নিয়ে বাহিরে বের হয়, আর রান্নাঘরে চলে যায়।
নে এই সবজিগুলো কেটে দে। রূপসী সবজিগুলো কাটতে থাকে আর কাটার কিছুক্ষণ পরেই, মা আমি একটু ঘর থেকে এখনই আসছি। একটু আগেই তো ঘর থেকে আসলি, এখন আবার ঘরে যাবি মানে? রূপসী তার মাকে কিছু না বলে সেখান থেকে ঘরে চলে গেল আর আয়না নিয়ে মুখ দেখতে লাগলো। ওহ, অনেকক্ষণ থেকে মুখটা দেখিনি। ইস, একটু কাজ করে একদম ঘেমে গেছি। রূপসী এভাবে সারা দিন রাত আয়নাতে তার মুখ দেখতে থাকে। আর একদিন রূপসীকে পাত্রপক্ষ দেখতে আসে। বাহ দিদি, আপনার মেয়ে তো দেখতে অনেক সুন্দর। আপনার মেয়েকে আমাদের ভীষণ পছন্দ হয়েছে। এটা তো খুবই ভালো কথা দাদা, তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলুন। সবার মতামতের মাধ্যমে বিয়ের দিন তারিখ ঠিক হয়ে যায়। আর কিছুদিন পরেই রূপসীর বিয়ে হয়ে যায় আর রূপসী শ্বশুর বাড়িতে চলে যায়। এই দেখো, আমি বাবার বাড়ি থেকে কি নিয়ে এসেছি। দেখি তো কি নিয়ে এসেছো। এই দেখো, আয়না। আয়না? এটা আবার নিয়ে আসার কোনো জিনিস হলো নাকি? ও মা, কি সব বলছো তুমি? এই আয়না দিয়ে তো আমি আমার মুখখানা দেখবো। আমার এই মুখ না দেখলে তো আমার দিনই কাটবে না। তুমি দেখতে এমনিতেই অনেক সুন্দর, তোমায় আর আয়না দেখতে হবে না। যাও এবার সবার জন্য রান্না করে ফেলো, আমার আবার কাজে যেতে হবে। কি সব বলছো তুমি? আমি রান্না করব মানে? আমি তো রান্না করতেই পারি না। রান্না পারো না তো কি হয়েছে, চেষ্টা তো করো, চেষ্টা করলে ঠিক পারবে। এরপর রূপসী রান্নাঘরে যায়, সবজি কেটে নেয়, কিন্তু কিভাবে রান্না করবে সে কিছুই বুঝতে পারে না। বাড়িতে যখন ছিলাম তখন তো সারা দিন রাত শুধু আয়নায় নিজের মুখখানাই দেখতাম। মায়ের সাথে কোনো কাজ করতাম না। আয়নাতে মুখ দেখে তো সারাদিন চলে যেত। কিন্তু এখন আমি কি করব, কিভাবে যে কি শুরু করব বুঝতেই পারছি না। এরপর রূপসী যেভাবে পারে ওভাবে রান্না করে নেয় আর শাশুড়ি ও স্বামীকে খেতে দেয়। এই নাও, এবার তোমরা খাবার খেয়ে নাও। এসব তুমি কি রান্না করেছো বৌমা? খাবারগুলো দেখতে এরকম কেন? মা, এই খাবার আপনি কখনোই খাননি। এটা নতুন রকমের খাবার, খেতেও ভালো, একবার খেয়ে দেখুন। রূপসীর শাশুড়ি ও স্বামী খাবার মুখে দেয় আর রূপসী মনে মনে বলে, হায় ভগবান, এবার কি হবে? জানি না কি সব করেছি, খেতে যে কেমন হবে, রক্ষা করো ভগবান। ওয়াক থু, সি 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 সি, এসব তুমি কি রান্না করেছো বৌমা? মুখেই দেওয়া যাচ্ছে না। তোমার মা কি তোমায় রান্না শেখায়নি? আসলে মা। তুমি চুপ থাকো বৌমা। বাড়িতে নিয়ে আসার পর দেখছি সারা দিন শুধু আয়নাতে মুখ দেখেই যাচ্ছ। আবার বাবার বাড়িতে যা করেছো করেছো, এখানে এসব চলবে না। বুঝতে পেরেছো তুমি? হ্যাঁ মা, বুঝতে পেরেছি। এ কথা বলে রূপসীর শাশুড়ি সেখান থেকে চলে গেল আর মোহন তার কাজে চলে গেল। সারাদিনে আয়নাতে মুখ দেখেই তোমার এই অবস্থা। দাঁড়াও, এবার এ আয়নায় আমি ভেঙে ফেলবো। এই বলে রূপসীর শাশুড়ি রূপসীর ঘরে যায় আর আয়নাটি ভেঙে ফেলে। আর তখনই রূপসী সেখানে চলে আসে। এ কি মা, এসব আপনি কি করলেন? আপনি আমার আয়নাটি ভেঙে ফেলেছেন। হ্যাঁ, ঠিক করেছি। এবার আর আয়নায় মুখ দেখা হবে না। এবার থেকে কাজে মনোযোগ দাও, বুঝলে? হ্যাঁ মা, ঠিক আছে।
এরপর রূপসীর শাশুড়ি সেখান থেকে চলে গেল। আর রূপসী ভাঙ্গা আয়না হাতে নিয়ে কান্না করতে লাগলো। আমার আর আয়নাতে মুখ দেখা হলো না, আর কেউ আমাকে আয়না সুন্দরী বলবে না। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। রূপসী রান্না থেকে শুরু করে সব কাজ শিখে নেয়। এরপর থেকে তার আর কোনো অসুবিধা হয় না। একদিন রূপসী রান্না করে সবাইকে খেতে ডাকে।